প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো রয়েছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। অনলাইন ভিত্তিক এই শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমি পরিমাণগত রসায়নের উপর অষ্টম ক্লাস নিব। এই ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো অ্যাসিড ক্ষারক টাইট্রেশন। টাইট্রেশন একটু নতুন লাগছে, তাই না? টাইট্রেশন শব্দটা এর একটা বাংলা অর্থ আছে, যেটা হলো অনুমাপনও বলা হয় এটাকে, অর্থাৎ টাইট্রেশন বা অনুমাপন। তাহলে আসলে প্রথমে একটু আমরা এই টাইট্রেশন সম্পর্কে জেনে নেই। কোন উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটা জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় এই টাইট্রেশন বা অনুমাপন। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই একটা নির্দেশক ব্যবহার করতে হবে। একটা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকেই আমরা বলবো টাইট্রেশন বা অনুমাপন। এখানে একটু লক্ষ্য করো, এ পাত্রে একটা সালফুরিক অ্যাসিড দ্রবণ দেওয়া আছে 100 মিলিলিটার, বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেওয়া আছে, অর্থাৎ একটা ক্ষার দ্রবণ দেওয়া আছে, যেটার ঘনমাত্রা 0.1 মোলার, আয়তন 50 মিলিলিটার। এবার যদি তোমাদের প্রশ্ন করি এর মধ্যে কোনটা প্রমাণ দ্রবণ, নিশ্চয় তোমরা বলতে পারবে যে বি পাত্রের দ্রবণটা হলো প্রমাণ দ্রবণ, কারণ এর ঘনমাত্রা জানা 0.1 মোলার, আর এটার তো কোনো ঘনমাত্রা দেওয়াই নেই। তার মানে প্রমাণ দ্রবণ কোনটা? এই বি পাত্রের দ্রবণ। তাহলে এই জানা ঘনমাত্রার দ্রবণটা ব্যবহার করে আমরা এই অজানা ঘনমাত্রার দ্রবণ, অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা যে প্রক্রিয়ায় বের করব, সেই প্রক্রিয়াটাই হচ্ছে টাইট্রেশন বা অনুমাপন। আশা করছি তোমরা এই টাইট্রেশন সম্পর্কে একটু বুঝতে পেরেছো। এবার টাইট্রেশনের যন্ত্রপাতিগুলো একটু দেখে নাও। এই টাইট্রেশন প্রক্রিয়ায় মূলত যেটা বেশি ব্যবহৃত হয় বা যেটার গুরুত্ব সর্বাধিক, সেটা হলো এই বুরেট। নিশ্চয়ই তোমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রে প্রথম অধ্যায়ে এই যন্ত্রপাতিগুলো দেখেছো। এটাকে বলা হয় বুরেট, আর এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স, আর এটাকে বলা হয় পিপেট। আর এই বুরেটকে একটা স্ট্যান্ডের সাহায্যে সেট করা হয়। তাহলে এবার এই বুরেটে কোন দ্রবণটা নেওয়া হয়? এই টাইট্রেশন প্রক্রিয়ায় সাধারণত প্রমাণ দ্রবণটাকে বুরেটে নেওয়া হয়, অর্থাৎ এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে নিব বুরেটে। আর কনিক্যাল ফ্লাক্সে সাধারণত যার ঘনমাত্রাটা নির্ণয় করব, অর্থাৎ বাকি যেটা থাকবে সেটাকে এই কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে, অর্থাৎ এই কনিক্যাল ফ্লাক্সে এই প্রমাণ দ্রবণটা নেওয়া হয় আর বুরেটে অপার দ্রবণটা নেওয়া হয়। যাই হোক, যেটাতেই যেটা নেই এটা কোনো প্রধান বিষয় নয়। প্রধান বিষয়টা হলো এই টাইট্রেশনটা কিভাবে করা হয়। তাহলে এই ক্ষেত্রে এই বুরেটে এই সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ প্রমাণ দ্রবণ দ্বারা বুরেটটাকে পূর্ণ করি। এখন এটা পূর্ণ করতে গিয়ে 50 মিলিলিটার সম্পূর্ণটা লাগতেও পারে বা এর চাইতে কমও লাগতে পারে। মূল লক্ষ্য যে এই প্রমাণ দ্রবণটা দ্বারা আমি বুরেটটাকে পূর্ণ করলাম। এবার কনিক্যাল ফ্লাক্সে এই যে পিপেটটা দেখতে পাচ্ছ, এই পিপেটের সাহায্যে এই এ পাত্রের দ্রবণ থেকে 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণ মেপে এই পিপেটের সাহায্যে, তবে এটা মুখ দিয়ে নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা এটা অবশ্যই প্রথমে তোমরা এটা অর্থাৎ অ্যাসিডটা নেওয়ার প্র্যাকটিসটা করবা না। আগে এই পিপেটটা দিয়ে বারবার পানি নিয়ে পরীক্ষাটা করে যখন তুমি পারফেক্ট হবে তখন এই পিপেটটা ব্যবহার করবে। তাহলে মুখ দিয়ে এই পিপেটের সাহায্যে ঠিক এখানে একটা দাগ থাকে, একটা দাগ রয়েছে, এই পাত্র হতে সালফিউরিক অ্যাসিড দ্রবণ ঠিক 10 মিলিলিটার পূর্ণ করে তারপর সেটা এই কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হলো। এরপর এই কনিক্যাল ফ্লাক্সে এই দ্রবণের মধ্যে, অ্যাসিড দ্রবণের মধ্যে একটা নির্দেশক দেওয়া হয়, উপযুক্ত নির্দেশক। এই ক্ষেত্রে ফেনফথলিন দেওয়া হয়। ফেনফথলিন, হ্যাঁ, এই ফেনফথলিন নির্দেশকটা এই কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়। ফেনফথলিন একটা নির্দেশক যেটা অ্যাসিডের মধ্যে বর্ণহীন, তার মানে নিশ্চয়ই এই অ্যাসিডের মধ্যে এটা কোনো কালার দেবে না। তবে এই ফেনফথলিন যদি কোনো ক্ষারীয় দ্রবণে যায় তাহলে সেটা কিন্তু আমাদের গোলাপি লাল কালার বা আমাদের বেগুনি বলতে পারি, এই গোলাপি লাল বা লালচে বেগুনি কালার দিবে। তার মানে ফেনফথলিন নির্দেশকটা অ্যাসিডের মধ্যে বর্ণহীন আর ক্ষারের মধ্যে এটা লালচে বেগুনি বা গোলাপি লাল কালার দিবে।
এবার এই যে বুলেটটা দেখতে পাচ্ছ, এইটার সাহায্যে স্টপ কর্কের সাহায্যে এখান থেকে ফোটায় 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 এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ফেলা হয়। এরকম ফোটায় ফোটায় এই ক্ষার দ্রবণটা কনিক্যাল ফ্লাক্সে ফেলতে থাকলে এক পর্যায়ে যখন এই দ্রবণের সম্পূর্ণ অ্যাসিড এই ক্ষার দ্বারা প্রশমিত হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে এই দ্রবণের কালার চেঞ্জ হয়ে যাবে। কারণ এই নির্দেশকটা তখন অম্লীয় দ্রবণ ছেড়ে ক্ষারীয় দ্রবণের মধ্যে চলে আসবে এবং হঠাৎ করে দ্রবণের কালারটা অর্থাৎ বর্ণহীন থেকে সেটা হয়ে যাবে লালচে বেগুনি বা গোলাপি লাল কালার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে এটাকে স্টপ করে দিতে হবে। তার মানে আমাদের মূল লক্ষ্য কিন্তু যে কোন মুহূর্তে কালারটা চেঞ্জ হলো, দ্রবণটা যে বেশি লালচে বেগুনি দেখালো সেটা মূল লক্ষ্য না। মূল লক্ষ্য কোন মুহূর্তে হঠাৎ করে কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক সেখানে স্টপ করে দেওয়া এবং কতটুকু এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলো সেটা বুলেট থেকে আমাদের চিহ্নিত করা। কারণ বুলেটে নেওয়া হয়েছিল এই 0.1 মোলারের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। হ্যাঁ, কতটুকু লাগলো সেটা বের করা। দেখো এই প্রশ্নতে একটা নিচে দেখো একটা তথ্য দেওয়া আছে যে এ পাত্রে 10 মিলিলিটার, অর্থাৎ এই যে কনিক্যাল ফ্লাক্স যেটা নেওয়া হয়েছে, এটা বি পাত্রের 30 মিলিলিটার দ্রবণ দ্বারা প্রশমিত হয়। তার মানে এখান থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হয়েছে 30 মিলিলিটার, অর্থাৎ 30 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের মধ্যে দেওয়ার সাথেই এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তখনই এটা স্টপ করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি সেটা হলো যে আমাদের ব্যবহৃত যে ক্ষার দ্রবণ, আমি এটাকে ভি এ দ্বারা প্রকাশ করছি, সরি ভি বি দ্বারা প্রকাশ করছি, কারণ বি মানে বেস, বেস মানে ক্ষার, বি বি দ্বারা ক্ষার বুঝাইছি। ক্ষার দ্রবণের আয়তন এটা 30 মিলিলিটার, আর ক্ষার দ্রবণের ঘনমাত্রা এস বি, বি দ্বারা বেস, এস বি হচ্ছে ক্ষার দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার। আর যে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা বের করব সেই অ্যাসিড দ্রবণের আয়তন কিন্তু 10 মিলিলিটার। তাহলে এটাকে আমরা ভি এ দ্বারা প্রকাশ করছি, কারণ এ দ্বারা অ্যাসিড, ভি দ্বারা ভলিউম, তাহলে ভি এর দ্বারা অ্যাসিডের আয়তন 10 মিলিলিটার, আর এই অ্যাসিডের ঘনমাত্রা এস এ দ্বারা প্রকাশ করছি। এইটাই আমরা বের করব। তাহলে এইটা বের করতে আমরা যে বিষয়টা কাজে লাগবে, এই অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়াটা কাজে লাগবে। তাহলে প্রশমন বিক্রিয়াটা আমাদের একটু লিখি। হ্যাঁ, অ্যাসিড ক্ষারের যে প্রশমন বিক্রিয়া একটু লক্ষ্য করো যে এক্ষেত্রে অ্যাসিড হলো সালফুরিক অ্যাসিড আর ক্ষার দ্রবণটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এদের বিক্রিয়ায় এই সোডিয়াম সালফেট লবণ আর পানি তৈরি হয়। অবশ্যই সমতাকৃত সমীকরণ লাগবে, বিক্রিয়াটাকে সমতা করতে হবে। তাহলে সোডিয়াম পরমাণু যেহেতু 2টি, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হাইড্রোজেন হয়ে যাবে 2 আর এ 2 4 আর অক্সিজেন 2, তাহলে পানি হয়ে যাবে 2 অণু। অর্থাৎ 1 মোল অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পেরেছে। এইটা হলো এই সালফুরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়া এবং সমতাপিত বিক্রিয়া। এবার এই বিক্রিয়ার সমীকরণ অনুযায়ী দেখো যে আমাদের যে গণনার উপযোগী সমীকরণ যেটা আমরা লিখতে পারি এই VA SA বাই VB SB ইকুয়াল, হ্যাঁ, এই আয়তন এবং ঘনমাত্রার গুণফল এটা আসলে মোল সংখ্যা, আর এটাও মোল সংখ্যা। তাহলে এটা হলো অ্যাসিডের মোল সংখ্যা, এটা হলো ক্ষারের মোল সংখ্যা। তাহলে বিক্রিয়ার থেকে একটু লক্ষ্য করো, অ্যাসিডের মোল সংখ্যা কত, অর্থাৎ 1 মোল, তাহলে আমি এটা লিখবো 1, আর ক্ষারের মোল সংখ্যা 2, নিচে লিখবো 2। হ্যাঁ, তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে যে এটা কিভাবে অ্যাসিডের মোল সংখ্যা, এটা কিভাবে ক্ষারের মোল সংখ্যা হলো। বিষয়টা একটু ক্লিয়ার করছি। দেখো তোমরা এই সূত্রটা জানো, S ইকুয়াল N বাই V, তাহলে N ইকুয়াল কি, নিশ্চয়ই VS, অর্থাৎ ঘনমাত্রা ইকুয়াল মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে মোল সংখ্যা হয়ে যাবে আয়তন এবং ঘনমাত্রার গুণফল। যদি আয়তনটা মিলিলিটারে হয় তাহলে নিশ্চয়ই সূত্রে এখানে তোমরা একটা 1000 ব্যবহার করেছিলে, প্রথম ক্লাসটিতে এটা জেনেছিলে। তাহলে সেই ক্ষেত্রে হয়তো N হবে VS বাই 1000। তাহলে মোল সংখ্যা সমান আয়তন গুণ ঘনমাত্রা ভাগ 1000, যদি আয়তনটা মিলিলিটারে থাকে। আর আয়তনটা লিটারে থাকলে সেই ক্ষেত্রে আর 1000 এর দরকার নেই, সেই ক্ষেত্রে ভি আর এস এর গুণফলটাই হলো মোল সংখ্যা। তাহলে দেখো অ্যাসিডের মোল সংখ্যা এই Na বাই ক্ষারের মোল সংখ্যা Nb
এটা ইকুয়ালি তো আমি এই সমীকরণ থেকে লিখতে পারছি 1/2। তাহলে n এর বদলে কি লিখতে পারি? n অ্যাসিডের মোল সংখ্যা n এর বদলে আমি তাহলে লিখতে পারি, এখান থেকে খেয়াল করো, নিশ্চয়ই VA/SA হচ্ছিল 1000। আর ক্ষারের ওইটার বদলে লিখতে পারি, ক্ষারের মোল সংখ্যা NB এর বদলে কি লিখতে পারি? এই NB এর বদলে লিখতে পারি VB/SB/1000 ইকুয়াল 1/2। তাহলে এটা যদি উল্টায় দেই, 1000 1000 বাদ যাবে, তাহলে দেখো হয়ে যাবে VA/SA/VB/SB ইকুয়াল এই 1/2। তাহলে আমি বলতে চাচ্ছি আয়তনটা মিলিলিটারেই হোক আর লিটারেই হোক, যেটাই থাক না কেন, গণনার উপযোগী সমীকরণ হবে এই VA/SA/VB/SB ইকুয়াল এই মোল সংখ্যার অনুপাত। অর্থাৎ যেহেতু এটা অ্যাসিড, অ্যাসিডের মোল সংখ্যা যেহেতু সমতাকৃত সমীকরণে 1, এখানে 1 লিখবো, আর সমতাকৃত সমীকরণে ক্ষারের মোল সংখ্যা 2, অর্থাৎ VB/SB এর বদলে 2 লিখবো। তাহলে এই সমীকরণটাই ব্যবহার করে আমি ঘনমাত্রাটা বের করব। আশা করছি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এবার একটু লক্ষ্য করো, বা আমরা যদি একটু কোনাকুনি গুণ করি, তাহলে দেখো 2VA/SA ইকুয়াল VB/SB। হ্যাঁ, অনেক সময় তোমরা এরকম সূত্র দেখতে পারো, অর্থাৎ এই সূত্রে অ্যাসিডের আয়তন ঘনমাত্রা ইকুয়াল ক্ষারের আয়তন ঘনমাত্রা লেখার পর এই অ্যাসিডের মোল সংখ্যা 1, এটা চলে যাচ্ছে ক্ষারের ঘাড়ে, এই পাশে 1, আর ক্ষারের মোল সংখ্যা 2, সেটা চলে যাবে অ্যাসিডের ঘাড়ে 2। হ্যাঁ, এভাবেও সমীকরণটা লেখা যেতে পারে। তাহলে এটা যে কিভাবে আসলো, আমি আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা যদি বের করি SA, তাহলে VB/SB/2V। তাহলে দেখো মান যদি বসাই দেই, VB এর মান 30, SB এর মান 0.1, 2 গুণ V এর মান হচ্ছিল 10। তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি একটু খেয়াল করো, 30 গুণ 0.1 ভাগ 2 ভাগ হচ্ছে 10। এটা পাচ্ছে হচ্ছে 0.15 মোলার। তার মানে এই এ পাত্রে এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হলো 0.15 মোলার, 0.15 মোলার। তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা পেরেছি। তাহলে এবং যে প্রক্রিয়াটিতে আমরা করলাম, এটা কোন প্রক্রিয়া? টাইট্রেশন বা অনুমাপন প্রক্রিয়া। তাহলে আমি আশা করছি এই টাইট্রেশন প্রক্রিয়ায় তোমরা অজানা দ্রবণের ঘনমাত্রাটা অবশ্যই বের করতে পারবে। এবার যদি প্রশ্নটা এমন হয়, এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের ভর কত, তাহলে আগে অবশ্যই এই টাইট্রেশন প্রক্রিয়ায় ঘনমাত্রাটা বের করে নিতে হবে, এরপরই তো আমাদের ভরটা বের করতে হবে। তাহলে দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা যদি আমরা করি, তাহলে একটু খেয়াল করো যে দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা যদি করি, তাহলে আমরা অবশ্যই সূত্রটা লিখবো H ইকুয়াল W গুণ 1000/m গুণ V। এখান থেকে W টা বের করতে পারবো, S গুণ m গুণ V/1000। এই সূত্রটার সাথে নিশ্চয়ই সকলেই পরিচিত। তাহলে দেখো তো এখানে ঘনমাত্রা যেটা বের করেছি অ্যাসিডের, অবশ্যই সেটা 0.15 মোলার। আর অ্যাসিডের আণবিক ভর যেহেতু সালফিউরিক অ্যাসিড, অবশ্যই 98। আর প্রশ্নটা ছিল এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের ভর, তাহলে অবশ্যই আয়তন এই ক্ষেত্রে কি এই পুরোটা হবে 100 মিলিলিটার। কারণ এই সবটুক দ্রবণের মধ্যে কতটুকু সালফিউরিক অ্যাসিড আছে সেটা আমরা বের করছি, আয়তনটা হবে সম্পূর্ণ 100 মিলিলিটার। তাহলে ডাব্লিউটা বের করব। তাহলে একটু লক্ষ্য করো, আমরা যদি মান বসাই দেই, তাহলে এস এর মান 0.15, এম এর মান 98, আর নিচে হলো আমাদের 1000, আর সরি ভি এর মান হবে 100। তাহলে দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 0.15 গুণ 98 গুণ 100, এটা ভাগ হচ্ছে কত, 1000, ভাগ হচ্ছে 1000। তাহলে দেখো এটা যেটা পাচ্ছি 1.47 গ্রাম। তার মানে এই এ পার্টে সালফিউরিক অ্যাসিড আছে 1.47 গ্রাম। তাহলে আমি আশা করছি এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। এবার টাইট্রেশন নির্ভর একটা ম্যাথ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা সকলেই বাসায় করবে এবং কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দিবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্নটা
একটু সবাই তুলে নাও। হোমওয়ার্কটা হলো, এটা মনে করো এ পাত্র, এটা বি পাত্র, এটা এ, এটা বি। এ পাত্রে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ এবং এর আয়তন দিয়ে দিলাম 30 মিলিলিটার। আর বি পাত্রে মনে করো সোডিয়াম কার্বনেট দ্রবণ এবং এটা মনে করো এটার ঘনমাত্রা 0.5 মোলার আর আয়তন দিয়ে দিচ্ছি 20 মিলিলিটার। 20 মিলিলিটার। এখানে 3 টান দিচ্ছি, 3 টান মানে সমতুল। সমতুল দ্বারা বোঝাচ্ছি যে এই বি পাত্রের দ্রবণ দ্বারা এ পাত্রের দ্রবণ সম্পূর্ণরূপে প্রশমিত হয়। হ্যাঁ, বি পাত্রের দ্রবণ দ্বারা এ পাত্রের দ্রবণ সম্পূর্ণরূপে প্রশমিত হয়। হ্যাঁ, প্রশ্নটা হলো এই এ পাত্রে HCl এর ঘনমাত্রা কত। আশা করছি এই ম্যাথটা তোমরা অবশ্যই করতে পারবে এবং অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর এই টাইট্রেশন নির্ভর যে সকল সমস্যা পাবে আমি আশা করছি তোমরা এবার সহজেই সলভ করতে পারবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি।